প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। প্রিয় বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আয়োজিত বিএনএস হোম স্কুলিং ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত চন্দ্রদেব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং নেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল 1 এবং আমরা আজকে আলোচনা করব ক এবং খ অংশ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইচ্ছে করলে আমাদের ক্লাস চলাকালীন সময় তোমরা তোমাদের বোর্ড বইও সামনে নিয়ে বসতে পারো এবং খাতা কলম নিয়ে বসে যাও, যাতে আমাদের ক্লাস চলাকালীন সময় তুমি এই অঙ্কটি করে ফেলতে পারো এবং যেটা পরবর্তীতে তুমি আমাদের স্কুলে SW হিসেবে জমা দিবে। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 31 এবং এই ক্লাস নিয়ে কোনো প্রকার কথা থাকলে অবশ্যই তুমি আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের ফেসবুক আইডি দেওয়া আছে, মেসেঞ্জার আইডি দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা প্রথমেই প্রশ্নটি এক নজরে দেখে নিব এবং তারপর আমরা করণীয় ক এবং খ অংশ আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের মেন বইয়ে তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অধ্যায় সৃজনশীল 1 এবং এটা তোমরা নবম শ্রেণীতে করেছো এবং আজকে তোমাদের সাথে এটা আলোচনা হচ্ছে যে আগে এই বিষয়ে তোমাদের কোনো ক্লাস হয়নি। তো দ্বিতীয় অধ্যায় সৃজনশীল 1-এ কী বলা ছিল? রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর মাসের 1 তারিখে হচ্ছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এই ক্ষেত্রে মালিক কী করেছে? মালিক 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে এই টাকা অবদান মালিকের এবং প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে। এবং তোমরা জানো যে প্রতিষ্ঠান আর মালিক দুটো আলাদা সত্তা। ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী প্রতিষ্ঠান এবং মালিক আলাদা সত্তা। আমরা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করব, এখানে মালিকের পক্ষ হয়ে আমরা কোনো কাজ করব না। তবে মালিক প্রতিষ্ঠানে কন্ট্রিবিউট করলে সেটাকে আমরা মূলধন বা মালিকানা সত্ত্ব নামে লিখে রাখবো, আর প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো উত্তোলন করে সেটাকে আমরা উত্তোলন বা মালিকানা সত্ত্ব হ্রাস হিসেবে লিখে রাখবো। তো যেটা বলছিলাম, 3 তারিখে লেনদেন হচ্ছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। এখানে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। 5 তারিখে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। এখানে আমরা পণ্য কিনেছি, এটা আমাদের একটা ব্যয়ের নাম। অন্যদিকে ধারে ক্রয় করা দ্যাটস মিন আমাদের পাওনাদার অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে। 7 তারিখে হচ্ছে নগদে পণ্য বিক্রয়। এখানে আমরা পণ্য বিক্রি করেছি, এটা আমাদের একটা আয়ের নাম। অন্যদিকে নগদ টাকা এসেছে, এটা আমাদের জন্য সম্পদের নাম। 10 তারিখে রয়েছে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। তাহলে এখানে ব্যক্তিগত প্রয়োজনে মালিক ঋণ নিয়েছে, তার মানে এখানে প্রতিষ্ঠানের সাথে কোনো লেনদেন হয়নি, তাই এটি লেনদেন নয়। 15 তারিখে 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমাদের প্রতিষ্ঠানে ফার্নিচার লাগবে, তার জন্য আমরা অর্ডার দিয়েছি কিন্তু আমরা ফার্নিচার ক্রয় করিনি কিংবা ফার্নিচারের জন্য টাকা পরিশোধ করিনি, তার মানে এটিও আমাদের লেনদেন নয়। 20 তারিখে রয়েছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, তার মানে আমরা এখানে দায় মুক্ত হলাম 15,000 টাকা পরিশোধের মাধ্যমে। তো সৃজনশীল করণীয় কতে বলেছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তার মানে আমরা একটু আগে আলোচনা করেছি তোমাদের সাথে যে আমাদের 10 তারিখ এবং 15 তারিখ হচ্ছে লেনদেন নয়। খতে বলেছে ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। আমরা এখানে সমীকরণ পদ্ধতি, আমরা জানি যে সমীকরণ বলতে আমাদের একটা হিসাব সমীকরণ আছে, A = L + E, মানে সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব। সেই সমীকরণের মধ্যে লেনদেনের প্রভাবগুলো আমরা ব্যাখ্যা করব চিহ্নিত মাধ্যমে। তো আমরা আজকে আলোচনা করব ক এবং খ। এই হলো আমাদের সৃজনশীল অ্যানালাইসিস। চলো আমরা এখন ক নম্বর অঙ্কে চলে যাই। ক নম্বর হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? কয়ের জন্য একটা নির্ধারিত টপিক লিখব। টপিকটি হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। এই শিরোনামটি আমাদের দিতে হবে। এই শিরোনাম না দিলে আমাদের 1 মার্ক কাটা যাবে। আমাদের যদিও এখানে 2 মার্ক, কিন্তু শিরোনাম না দিলে 1 মার্ক কাটা যায়। তাই আমাদেরকে অবশ্যই কী করতে হবে? শিরোনামটি লিখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে কয়ের শিরোনাম লিখে ফেলেছো। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। আমরা ঘর বানাবো হচ্ছে তারিখ, বিবরণ, টাকা, অথবা টাকা দুটো টাকা ঘরও করা যায়, একটি টাকা দিয়েও করা যায়। তো সেক্ষেত্রে আমরা তারিখ, বিবরণ, টাকা বা টাকা দিয়ে করা যায়। এবং আমরা আছি হচ্ছে 2017 সাল ডিসেম্বর মাসে লেনদেন। আমরা একটু আগে বলেছি যে ডিসেম্বর মাসে আমাদের 10 তারিখ এবং 10 তারিখে লেনদেন রয়েছে যে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। তাহলে এখানে মালিক
ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করাতে আমাদের প্রতিষ্ঠানে কোনো লেনদেন নয়। তার কারণ হচ্ছে এই ঋণ প্রতিষ্ঠান পরিশোধ করবে না, পরিশোধ করবে কে? মালিক। তাহলে মালিক এখানে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিয়েছে কত টাকা? ঋণ নিয়েছে 40,000 টাকা। এরপর এটা আমাদের লেনদেন নয়। এরপর হচ্ছে ডিসেম্বর মাসে আমাদের কত তারিখ? আসবাবপত্র ক্রয় ফরমায়েশ প্রদান, ডিসেম্বর মাসের 15 তারিখ। 15 তারিখে হচ্ছে আসবাবপত্র অর্থাৎ আমাদের ফার্নিচার ক্রয়ের ফরমায়েশ প্রদান, অর্থাৎ আমরা কি অর্ডার দিয়েছি কিন্তু কোনো টাকা পরিশোধ করিনি বা ফার্নিচারও ক্রয় করিনি, তার জন্য এই বিষয়টি আমাদের কোনো লেনদেন নয়। এবং এটার পরিমাণ ছিল আমাদের 45,000 টাকা, 45। তাহলে যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 85,000। এটাই হচ্ছে আমাদের মোট। এবং আমরা নিচে উত্তর দিয়ে দিব মোট লেনদেন নয়, লেনদেন নয় এমন মোট পরিমাণ 85,000 টাকা। সেক্ষেত্রে বন্ধুরা হয়ে গেল আমাদের ক, পেয়ে গেলাম 2 মার্ক। তো এই জাতীয় বেশ কিছু লেনদেন ঘটনা রয়েছে যেগুলো লেনদেন নয়, যেমন ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ ফরমায়েশ প্রদান, অথবা কর্মচারী নেওয়ার জন্য বেতনভুক্ত, হ্যাঁ, এত টাকা বেতনে ম্যানেজার নিয়োগ, অথবা ম্যানেজারের মৃত্যু, অথবা কর্মচারীর সাইকেল চুরি। এই জাতীয় বেশ কিছু লেনদেন আছে যেগুলো আমাদের লেনদেন নয়, শুধু ঘটনা। তো সেক্ষেত্রে বলতে আমরা এখন যাব খ। খতে হচ্ছে ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে আমরা সেটা ব্যাখ্যা করব। তো সেই ক্ষেত্রে আমাদের ঘর হচ্ছে 3টি। একটি হচ্ছে তারিখ, অর্থাৎ কোন কোন তারিখে বিষয়গুলো, এবং কোনগুলো হচ্ছে আমাদের লেনদেন সেটা একটা বিষয়, ঘোষণা দিতে হবে লেনদেন কিনা, এবং ব্যাখ্যা, সমীকরণ পদ্ধতি ব্যাখ্যা। তো সেই ব্যাখ্যার মধ্যে আমরা কিন্তু বিষয়টা জানি যে সমীকরণ মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা জানি যে সম্পদ বাড়া কমা বা দায় বাড়া কমা বা মালিকানা সত্ত্ব, এবং এটাও আমরা জানি যে ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে এবং আয় বাড়লে হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়ে। এই যুক্তিগুলো দিয়ে আমরা এখন সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা দ্বারা করব। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা খাতা নিয়ে খাতায় খ লিখে একটা শিরোনাম লিখে ফেলো, ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা নিম্নরূপ। ঘর তারিখ লেনদেন কিনা, সমীকরণ এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। তো আশা করি তোমরা ঘর এঁকে ফেলেছ। এখন আমরা সমাধানে চলে যাব। তো বলেছে ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে, অর্থাৎ যেগুলো লেনদেন সেগুলোর ব্যাখ্যা আমরা দিব, হ্যাঁ, যেগুলো লেনদেন নয় সেগুলো ব্যাখ্যা আমাদের দেওয়া খুব বেশি একটা প্রয়োজন নেই। তো প্রথমে আছে ডিসেম্বর মাসে 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাই আমরা তারিখ দিচ্ছি 2017 ডিসেম্বর 1। তাহলে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তার মানে হচ্ছে এটা আমাদের লেনদেন। কেন? আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে এবং কে দিয়েছে? মালিক দিয়েছে, আর সেটা হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব, তার মানে এটা হচ্ছে আমাদের লেনদেন। আমরা ছোট্ট করে আগে ব্যাখ্যা দিব কিভাবে, দেখো, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করায় নগদ অর্থ, তার মানে কি? নগদ অর্থ হচ্ছে আমাদের জন্য কি? সম্পদ। নগদ অর্থ আমাদের জন্য সম্পদ। নগদ অর্থ, বা তোমরা ইচ্ছা করলে এখানে সমীকরণে ইংরেজিতে বলতে পারো নগদ অর্থ এ এবং মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি ই, বৃদ্ধি পেয়েছে। খেয়াল করো, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে আমাদের নগদ অর্থ সম্পদ, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসেটের প্রথম অক্ষর এ, এবং অন্যদিকে মালিকের মূলধন দ্যাটস মিন মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এরপর সুতরাং এই ঘটনাটি লেনদেন। তো সুতরাং এই ঘটনাটি লেনদেন আমরা কিন্তু অলরেডি লেনদেন কিনার মধ্যে বলেছি এটা লেনদেন, সুতরাং আমাদের আর এই বিষয়ে কথা বলার দরকার নেই, যেহেতু আমরা লেনদেন আগে ঘোষণা দিয়েছি। এখন আমরা শুধু ব্যাখ্যা দিয়ে দিলাম সমীকরণ পদ্ধতিতে। ডিসেম্বর 3 তারিখ
ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। তো ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলার কারণে আমাদের প্রতিষ্ঠানের যে ব্যাংকে টাকা, সেই ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেয়েছে, এটাও আমাদের জন্য সম্পদ। অন্যদিকে আমাদের নগদ টাকা, এটাও আমাদের জন্য সম্পদ, সেটা হ্রাস পেয়েছে। তো চলো, তার মানে এইটাও আমাদের জন্য কি? লেনদেন। কি লিখব? ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলায় ব্যাংক জমা, তার ব্যাংক জমা আমাদের জন্য সম্পদ। সম্পদের প্রথম অক্ষর হচ্ছে এ। বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, এবং নগদ অর্থ, এটাও আমাদের জন্য সম্পদ, ইংরেজিতে এ, হ্রাস পেয়েছে। তাহলে দুটোই আমাদের জন্য সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ কম হ্রাস পেলে ক্রেডিট হয়। তার মানে একটি সম্পদ বেড়েছে এবং একটি সম্পদ কমেছে। আর এই সমীকরণের ব্যাখ্যা, সমীকরণ প্রভাবিত করলেই সেটা আমাদের জন্য কি? লেনদেন। সেক্ষেত্রে আমরা এখন যাব লেনদেন নাম্বার 5, ধারে পণ্য ক্রয়। তাহলে প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করা হয়েছে এবং সেই ক্রয়ের টাকা আমরা পরিশোধ করিনি, পরে পরিশোধ করবো বলেছি। তার মানে এটা আমার দায়, পাওনাদার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমি যে পণ্য ক্রয় করেছি, প্রতিষ্ঠানে নিয়মিত পণ্য ক্রয় করা হয়, তার মানে এটা আমাদের জন্য একটা ব্যয়ের নাম। আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, সেই যুক্তিতে আমরা চলে যাব ই হ্রাস। তার মানে ধারে পণ্য ক্রয় করা আমাদের জন্য কি? লেনদেন। তাহলে লিখব ধারে পণ্য ক্রয় করায় ব্যয় বৃদ্ধি, তার মানে আমরা ব্র্যাকেটে লিখব ই, হ্রাস পেয়েছে। এবং অন্যদিকে ধারে পণ্য ক্রয় করলে আমরা কি? টাকা পরিশোধ করতে হবে, সেটাকে আমরা কী বলবো? পাওনাদার বা প্রদেয় হিসাব। অন্যদিকে পাওনাদার, তার মানে আমাদের দায় এল বৃদ্ধি পেয়েছে। একদিকে আমাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব কমেছে, এবং অন্যদিকে আমাদের পাওনাদার অর্থাৎ দায় এল বৃদ্ধি পেয়েছে। হয়ে গেল আমাদের 3টি লেনদেন। আমরা এখন যাব 7 তারিখ। সেক্ষেত্রে 7 তারিখে রয়েছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে আমাদের নগদ টাকা প্রতিষ্ঠানে এসেছে। নগদ টাকা হচ্ছে আমার জন্য সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে আমাদের জন্য ডেবিট হয়, আমরা জানি। অন্যদিকে আমাদের বিক্রয় করলে আমাদের আয় বৃদ্ধি পায়, তার মানে এটা আমাদের লেনদেন। নগদে পণ্য বিক্রয় করায় আয় বৃদ্ধি, অর্থাৎ যেটাকে আমরা বলব মালিকানা সত্ত্ব। আয় বাড়লে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এবং অন্যদিকে নগদ অর্থ, তার মানে আমাদের সম্পদও বৃদ্ধি পেয়েছে। আমাদের নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমাদের আয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে 7 তারিখটা হচ্ছে আমাদের লেনদেন। আমরা এখন চলে যাব 10 তারিখ। 10 তারিখ হচ্ছে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিয়েছে। আর মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিলে প্রতিষ্ঠানে কোনো প্রভাবিত হবে না, তাই এটি লেনদেন নয়। তাহলে আমরা এখন লিখব মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। অর্থাৎ 10 তারিখের বিষয়টা আমাদের লেনদেন নয়। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ করে প্রতিষ্ঠান আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। আমরা এখন চলে যাবো সেক্ষেত্রে বন্ধুরা 15 তারিখ। 15 তারিখে রয়েছে 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান।
আমরা আগেই জেনেছি যে এই ফরম্যাশ প্রদান করলে আমাদের কোনো লেনদেন হয় না। তার মানে এই 15 তারিখের বিষয়টিও আমাদের লেনদেন নয়। এখানেও একই কথা বলবো, আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আর আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ার কারণে সুতরাং সমীকরণ উপাদানেরও কোনো পরিবর্তন অবশ্যই হবে না। হয়ে গেল আমাদের 15 তারিখ। তাহলে 10 তারিখ এবং 15 তারিখ আমাদের কোনো লেনদেন নয়, এবং এটা আমাদের যুক্তি হচ্ছে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমরা এখন যাব ফাইনালি 20 তারিখ। 20 তারিখে রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা পাওনাদারকে পরিশোধ, তার মানে আমার দায় কমে গেল, অন্যদিকে আমাদের নগদ অর্থ সম্পদ কমে গেল, তার মানে এটা আমাদের লেনদেন। তার মানে লিখব পাওনাদারকে পরিশোধ করায় পাওনাদার অর্থাৎ দায় এল এবং আমাদের নগদ অর্থ, তার মানে আমাদের জন্য সম্পদ, এ দুটোই কি হয়েছে, দুটোই হ্রাস পেয়েছে। একদিকে দায় হ্রাস পেয়েছে পাওনাদার হিসাব, অন্যদিকে আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, সম্পদ এ হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করেছি তোমাদের সাথে ক এবং খ নিয়ে, এবং অন্য ক্লাসে আমরা আলোচনা করব গ অর্থাৎ বিবরণী ছকে আমরা কীভাবে লেনদেনের প্রভাব হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তা আশা করি তোমরা ভিডিও দেখাকালীন সময়ের মধ্যেই তোমরা এই বিষয়টি এসডব্লিউ করে ফেলেছ, এবং সুতরাং আমাদের আজকে এসডব্লিউ থাকবে সিডব্লিউ টু এসডব্লিউ, অর্থাৎ যা করালাম তাই আমাদের এসডব্লিউ। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 31। তোমরা অবশ্যই এসডব্লিউগুলো নিয়মিত করবে এবং স্কুলে প্রতি রবিবার দিন জমা দিয়ে দিবে। এবং তোমরা জানো যে এটার উপর একটা ছোট্ট মার্ক রাখা হয়েছে, যে মার্কটা যোগ করে আমরা বার্ষিক পরীক্ষায় অ্যাড হবে। তো সুতরাং তোমরা অবশ্যই সিরিয়াসলি এসডব্লিউ করবে। তো যা হোক, দেখা হবে ভিন্ন কোনো বিষয়ে বা ভিন্ন কোনো ক্ষেত্রে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি জয়ন্ত দেব।